আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় তারা দখল দিয়েছে, তারা সেখানে জাতীয় পতাকা উড়াচ্ছে, তারা সেখানে দলীয় পতাকা উড়াচ্ছে, তারা সেখানে বঙ্গবন্ধুর ছবি এবং জননেত্রী শেখ হাসিনার ছবি বসাচ্ছেন, সেখানে স্লোগান দিচ্ছেন। সেই সব ভিডিও, সেই সব বক্তব্য ভাইরাল হয়েছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরে তো অনেক বেশি বড় বড় মিছিল নিয়ে স্লোগান দিচ্ছে এবং আমরা যে বেরিয়ে আসছি সেই মেসেজ সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এ বিষয়ে ডক্টর মঈন খানকে প্রশ্ন করেন সাংবাদিকরা গতকাল, যে বিএনপি কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী, তো ওনাকে প্রশ্ন করে যে আওয়ামী লীগ তো এইভাবে সারা বাংলাদেশে অফিস খুলছে এবং তারা মিছিল করছে, এ বিষয়ে সরকার বা বিএনপির অবস্থান কি? ডক্টর মঈন খান পরিষ্কার বলেছেন যে বিএনপি হলো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আমরা কোনো দলকে মাইনাস করে রাজনীতি করি না, সকলের গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার। এই কথাই কিন্তু পরিষ্কার হয়ে যায় বিএনপির অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে কি। এর দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যখন প্রশ্ন করা হয় এই আওয়ামী লীগ অফিস খুলছে সারা বাংলাদেশে, এ সম্পর্কে তার অবস্থান, দলের অবস্থান বা সরকার অবস্থান, উনি একটু মিনমিন করে বললেন যে এইভাবে তারা অফিস খুলুক, আমরা চাই না, তারা তো এখনো নিষিদ্ধ আছে, দেখা যাক কি করা যায়, এরকম খুব একটা স্ট্রংলি কিছু না। কিন্তু ডক্টর মঈন খান স্ট্রংলি বলে দিলেন যে আমরা কোন দলকে নিষিদ্ধ করা বা কোন দলকে মাইনাস করে রাজনীতি করায় বিশ্বাস করে না জাতীয়তাবাদী দল। এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমরা আমাদের জায়গায় ফিরে আসছি। এখন গত সরকার, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, উনি একটা নির্বাহী আদেশ দিয়ে এই আমাদের দলের কার্যক্রমকে নিষিদ্ধ করেছিলেন। সেটা হলো, নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সেটা হলো যে 2009 সালে যে সন্ত্রাস বিরোধী আইনটা ছিল, ওই আইনের ভেতরে ওইটা একটু ঘষা মাজা করে কয়েকটা শব্দ পরিবর্তন করে তারপর ওনারা এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেয় ওই আইনের উপর ভিত্তি করে। এখন ওইভাবে আইন পরিবর্তন করা যায় না। আইন পরিবর্তন করতে হলে সংসদে যেতে হয় বা আদালতের মাধ্যমে যেতে হয়। ইচ্ছে করলে কয়েকটা শব্দ মাইনাস করে ফেলতে পারেন না কোনো আইন থেকে, কোনো অ্যাড করতে পারেন না। এটা অটোমেটিক, এটা ভয়েড হয়ে যাবে যে কোনো আদালতে গেলে, এটা সবাই জানে। আর আরেকটা বিষয় হলো, গত সরকারের নির্বাহী আদেশের এই প্রজ্ঞাপন যদি এই সরকার তাদের প্রথম অধিবেশনে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যদি রেকটিফাই না করেন, তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে এটা অটোমেটিক ডিজলভ হয়ে যাবে, এই আইন আর এই নিষেধাজ্ঞা থাকবে না। তা এখন সম্ভবত মার্চের 10 তারিখে বাংলাদেশের এই নতুন সরকারের এই সরকারের প্রথম অধিবেশন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। দেখা যাক সেখানে এই আইন সম্পর্কে, এই নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয় কিনা, এই বিষয়টা ওঠে কিনা আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে। তবে আমার বিশ্বাস এটা তারা রেটিফাই করবে না, এটা এইভাবেই ছেড়ে দিবেন এবং এটা এইভাবেই মাইনাস হয়ে যাবে। এটা হতে পারে, অথবা আমাদের দলের পক্ষ থেকে হয়তো আদালতে যেতে হতে পারে। তো যদি আদালতে না যেতে হয় তাহলে মার্চের 10 তারিখে তো প্রথম অধিবেশন, তার পরবর্তী 30 কার্য দিবস, তার মানে আপনি এপ্রিলের 15 তারিখের মধ্যে এই আমাদের রাজনীতি করার অবস্থা ফিরে আসবে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে মার্চের 29 তারিখের মধ্যে, কারণ তখন জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকা হয়েছিল ফেব্রুয়ারি 26 তারিখ, কিন্তু এটা পিছিয়ে দিয়ে মার্চের 10 তারিখে নিয়ে যাওয়া হয়েছে। এই কারণে এখানে 2-3 সপ্তাহ পিছিয়ে গেছে, তো অটোমেটিক ওইদিকেও 2-3 সপ্তাহ পিছিয়ে যাবে, কারণ 30 কার্য দিবস তো আপনাকে দিতে হবে। তো এটা ব্যাপার। এখন মূল একটা বিষয় এখন টক অফ দ্য কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতিকে গত 18 মাস যাবৎ হাউস অ্যারেস্ট করে রেখেছিল ডক্টর ইউনূস প্রশাসন, এবং মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে যেতে দেয়নি। তাকে তার কাছে বিদেশের বিভিন্ন সংস্থার চিঠি আসছে, সেই চিঠিগুলো মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছাননি, এবং
কনস্টিটিউশনাল মহামান্য রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে সেই ক্ষমতা খর্ব করে দিয়েছেন। এমনকি তার কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, জাতির পিতা এই ছবিগুলো বা প্রধানমন্ত্রী এই ছবিগুলো কিন্তু সরকারি অফিসগুলোতে বাধ্যতামূলক ইয়ে করতে হবে, ঝোলাতে হবে। সেগুলো মহামান্য রাষ্ট্রপতির ছবি নামিয়ে দিয়েছে মানে এবং মব করে মহামান্য রাষ্ট্রপতিকে তার অফিস ঘেরাও টেরাও করে অফিসের দেয়াল টেয়াল এগুলো ভাঙচুর করে তাকে মানে মেরে ফেলার জন্য একটা পরিবেশ করা হয়েছিল এবং এমন একটা পরিস্থিতি করা ছিল যেন উনি পদত্যাগ করে চলে যান। তা উনি সাহসের সাথে পদত্যাগ না করে সেভাবে আছেন এবং ফাইনালি ডক্টর ইউনূস চলে গেল। এখন তার ডক্টর ইউনূসের নামে একটি মামলা হতে যাচ্ছে বলে একজন লয়ার অ্যানাউন্স করেছেন, মহসিন রশিদ। উনি মামলা করতে যাচ্ছেন এবং আরো অনেকে মামলা করবে। তাতে মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের শাসনকাল এবং তার দুর্নীতি এবং তার উপদেষ্টাদের দুর্নীতি এই বিষয়গুলো এখন সামনে আসবে যদি তাদের নামে মামলা হয়। এখন দেখতে হবে যে এই সরকার, বর্তমান সরকার তারেক রহমানের সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা হতে দিতে চান কিনা। কারণ বাংলাদেশে তো আইন বিভাগ স্বাধীন না, বিচার বিভাগ স্বাধীন না, দুর্নীতি দমন কমিশন স্বাধীন না। অতএব এখানে সরকার যদি মামলা করতে গ্রিন সিগন্যাল দেয় তাহলে দেখা যায় সেই মামলা সুবিচার পায়। আর যদি সরকার রাজি না হয়, সরকারের ইচ্ছে বাইরে যদি কেউ মামলা করে ওই মামলা জেতে না, যে কোনো ভাবেই হেরে যায়। কারণ আদালতের উপরে সরকারের একটি কন্ট্রোল আছে। তো আমরা দেখতে চাই যে কোন অবস্থায় যায় ডক্টর ইউনূস সম্পর্কে বর্তমান সরকারের অবস্থান। এদিকে একটা বিষয়ে আমাদের নজরে এসছে এবং সারা বাংলাদেশের মিডিয়া সর্বত্র আলোচনা হচ্ছে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কখনোই এই গত 54 বছরে আপনার এই সিটি কর্পোরেশন গুলোতে নিজেদের বিনা নির্বাচনে নিজেদের প্রশাসক নিয়োগ দেননি। কিন্তু এই সরকার এসে অনেকগুলো 6টা সম্ভবত সিটি কর্পোরেশনে বা তারও বেশি, আমার ঠিক মনে পড়ছে না, সিটি কর্পোরেশনে তাদের বিএনপির নেতাদেরকে সেখানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। কয়েকদিন পরই কিন্তু নির্বাচন আসছে আপনার লোকাল গভর্নমেন্টের, এই যে স্থানীয় সরকারের নির্বাচন আসছে। সেখানে কিন্তু মেয়র, চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি কাউন্সিলর তাদের কিন্তু নির্বাচন হবে। তা এই নির্বাচনের আগেই হঠাৎ করে দলীয় প্রশাসক নিয়োগ, এটা কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ এবং এটা আইনের চোখে দৃষ্টিকটু। এটা কি ইলিগাল? এটা এই বিষয়টা দেখবে আইনের সাথে যারা যুক্ত তারা, কিন্তু এটা কেউই ভালো চোখে দেখছে না। কয়েকদিন পরে নির্বাচন, তাদেরকে নির্বাচনে প্রার্থী করে যে জিততো তাকেই ক্ষমতায় বসাতো, সেটাই তো নিয়ম। কিন্তু তার আগে প্রশাসক নিয়োগ কেন? ইউনূস প্রশাসক নিয়োগ করেছিল তার আমলে, সে তো আর নির্বাচিত গভর্নমেন্ট না, সে অনেক অবৈধ কাজ করেছে। তো সেই একই অবৈধ পথে তো তারেক রহমান যেতে পারেন না। যাই হোক, দেশে এই রমজানের পরপরই একটি পরিস্থিতি আসছে, রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি। বিএনপির সবচাইতে খারাপ অবস্থা এখন, সেটা হলো বিএনপি তার দলীয় কর্মীদেরকে, তৃণমূল কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে না। তারা সমানে চাঁদাবাজি করছে এবং মব করছে। এটা যেমন সাধারণ মানুষের জন্য বিপজ্জনক, এটা সরকারের জন্য বিপজ্জনক, এটা দেশের সুনামের জন্য বিপজ্জনক। তো একটা নতুন সরকার আসছে, তারা এখনো জাতীয় সংসদের প্রথম অধিবেশন করতে পারেনি। একদম নতুন সরকার। এই সরকারের বিরুদ্ধে দেশের কেউই এখন কথা বলতে রাজি না, চাচ্ছে না। সবাই তাকিয়ে আছে যে হয়তো ভালো একটা কিছু করবে তারেক রহমান। দীর্ঘ 16-17 বছর বিদেশ থেকে আসলেন, উনি একটা অভিজ্ঞতা নিয়ে আসছেন, সেই অনুযায়ী দেশকে গড়ে তুলবেন। কিন্তু তার দলের নেতা কর্মীদেরকে তিনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে তিনি ফেল করবেন। প্রিয় দেশবাসী, কথা হবে আগামীকাল। এদেশ আমার আপনার সবার, যে দলই করি না কেন দেশটাকে রক্ষা করতে হবে।